শুভ সকাল। ধানসিঁড়ি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি নাসির আহমেদ কাবুল। আজকের আপনাদের ভ্যালেরি ব্রুসেভের একটি গল্প পাঠ করে শোনাব। ভ্যালেরি ব্রুসেভ রাশিয়ান একজন লেখক। তিনি 1873 সালে জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকেই লিখতেন। তার গল্পের মধ্যে একটা সহজ সরল ভাব রয়েছে। তিনি তার গল্পে চরিত্রগুলোকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন বলে আমি মনে করি। আজকের গল্পটির বাংলা অনুবাদ অত্যন্ত সাবলীল, পাঠকের ভালো লাগবে আশা করছি। গল্প পাঠে আমার কিছু সমস্যা হতেই পারে, তো সেক্ষেত্রে সেই ত্রুটিগুলো ক্ষমা করে দেওয়ার জন্য অনুরোধ করছি। গল্প শুরু করছি। মর্মর মূর্তি। চুরির অপরাধে লোকটির 1 বছর জেল হলো। আদালতে লোকটির ব্যবহারে এবং চুরির সমস্ত ঘটনা শুনে আমি বিস্মিত হয়েছিলাম। আমি বন্দির সঙ্গে দেখা করার অনুমতি নিলাম। প্রথমে সে তো আমাকে আমলই দিল না, কথাও বলতে চাইল না। পরে বহু সাধ্য সাধনার ফলে সে আমাকে তার জীবন কাহিনী শোনালো। আপনি ঠিকই ধরেছেন, সে বলল। আমি চিরকালই এমনি পথে পথে ঘুরে বেড়াইনি, বা যেখানে সেখানে রাত্রি বাসও করিনি। একসময় আমার অবস্থা ভালো ছিল। আমি উচ্চ শিক্ষা পেয়েছিলাম, আমি ইঞ্জিনিয়ার। যৌবনে আমি বেশ টাকা পয়সা কামিয়েছিলাম। ফুর্তিতেই আমার জীবন কাটত। প্রতি সন্ধ্যায় আমি কোনো পার্টি কিংবা বল নাচে যেতাম আর বাড়ি ফিরতাম মাতাল অবস্থায়। সে সময়ের সব ব্যাপার আমার চমৎকার মনে আছে। তবু আমার এই স্মৃতির মধ্যে আছে একটা বিরাট শূন্যতা। আমার এই দুর্ভাগ্য জীবনের বাকি সবটুকু দিয়েও যদি এই শূন্যতা ভরা যেত। নিনার করুণ ইতিহাসই আমার জীবনের এখন বিরাট শূন্যতার সৃষ্টি করেছে। তার নাম ছিল নিনা। হ্যাঁ, নিনা, এতে কোনো ভুল নেই। তার স্বামী রেলওয়েতে ছোট চাকরি করতেন। তারা গরিব ছিল, কিন্তু লীনা এমন বুদ্ধিমতী ছিল যে তার এই করুণ পরিবেশের মধ্যেও একটি সুন্দর মার্জিত সুষ্ঠু আবহাওয়ার সৃষ্টি করে রাখত। সে নিজেই রান্না করত, কিন্তু তার সুগঠিত হাত দুখানি দেখে তা বোঝার কোনো উপায় ছিল না। তার পরনের অতি সাধারণ পোশাক দিয়েই সে তার চারপাশে একটা স্বপ্ন রাজ্য তৈরি করে রাখত। আর প্রতিদিনের ধূলিধূসর এই পৃথিবী তার সংস্পর্শে এসে পরিবর্তিত হয়ে যেত। আমি নিজেও তার স্পর্শে এসে কেমন যেন বদলে গেলাম, ভালো হয়ে গেলাম। কাপড় থেকে জল নিংড়ে ফেলার মতো জীবনের সব কিছু নীচতা আমি ত্যাগ করলাম। নিনা যে আমায় ভালোবেসেছিল, ভগবান যেন তার সেই পাপ ক্ষমা করে দেন। আমি দেখতে সুন্দর, তাছাড়া আমার অনেক কবিতা জানা ছিল। কাজেই ওর জীবনের রুক্ষ আবেষ্টনীর মধ্য গিয়ে আমি যখন দাঁড়ালাম, তখন ওর পক্ষে আমাকে না ভালোবেসে উপায় ছিল না। কিন্তু প্রথম ওর সঙ্গে কি করে আলাপ হয়েছিল সে কথা আজ আর মনে পড়ে না। অতীতের অন্ধকার থেকে অনেক ছবি চোখের উপর ভেসে ওঠে। এই আমরা দুজনে
হয়তো থিয়েটারে পাশাপাশি বসে আছি, সুখে আনন্দে ও কানায় কানায় পূর্ণ। এমন মুহূর্ত ওর জীবনে খুবই কম আসতো। নাটকের প্রতিটি কথাই যেন পান করছিল সে, আর মাঝে মাঝে আমার দিকে মধুর হাসি হাসছিল। ওর হাসি আমার স্পষ্ট মনে আছে। তারপরে আবার অন্য কোথাও হয়তো আমরা একত্রিত হতাম। ও মাথা নিচু করে আমায় বলতো, জানি তুমি বেশি দিন আমাকে এমনি সুখী রাখতে পারবে না, তবু আমাকে বেঁচে থাকতেই হবে। এ কথাগুলো আমার স্পষ্ট মনে আছে। তারপর যা ঘটল, আর সে সব আমার নীনার সঙ্গে থাকার সময়ই সত্য ঘটেছিল কিনা সে বিষয়ে আমার সন্দেহ আছে। অবশ্য আমি প্রথম ওকে ত্যাগ করেছিলাম। এটা আমার কাছে এত স্বাভাবিক মনে হতো। আমার সঙ্গীরা সবাই এমনি করত। তারা কোনো বিবাহিত মেয়ের সঙ্গে কিছুদিন প্রেম করে তাকে ছেড়ে চলে যেত। সকলে যেমন করত, আমিও ঠিক তাই করলাম। আর আমি যে অন্যায় করেছিলাম এ কথা আমার মনেই হয়নি। চুরি করা, ঋণ শোধ না করা কিংবা গুপ্তচরের কাজ করা, এগুলো অন্যায় বলে জানতাম। কিন্তু যে মেয়েকে ভালোবাসি তাকে ত্যাগ করা তো জগতের রীতি। আমার সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যৎ। সামান্য প্রেমের বন্ধনে তো আমি তা বাধা পড়ে দিতে পারি না। এই বিদায়ে আমার খুব কষ্ট হয়েছিল সত্যি, কিন্তু আমি মানসিকভাবে নিজেকে এই দুর্বল অবস্থা থেকে কাটিয়ে নিয়েছিলাম। তারপর শুনলাম যে নীনা তার স্বামীর সঙ্গে দক্ষিণ দিকে চলে গেছে। এর কিছুদিন পরে সে মারা যায়। কিন্তু নীনার স্মৃতি আমাকে এত পীড়া দেয় যে আমি ইচ্ছা করে তার সমস্ত সংবাদ এড়িয়ে চলতাম। আমি তার সম্পর্কে কিছু না জানার, কিছু না ভাবার ভান করতাম। আমি তার কোনো ছবি রাখিনি। তার চিঠিগুলো সব ফেরত দিয়েছিলাম, যেন আমাদের মধ্যে আলাপই ছিল না। এমনি করে ধীরে ধীরে নীনার মূর্তি আমার হৃদয় থেকে মুছে গেল। বুঝলেন তো, আমি ক্রমেই নীনাকে ভুলে গেলাম। তার সব কিছু ভুলে গেলাম। তার মুখ, তার নাম, তার ভালোবাসা। শেষকালে এমন হলো যে নীনা বলে কেউ কোনোদিন যে আমার জীবনে রেখাপাত করেছিল তাও ভুলে গেলাম। পুরুষের এই ভুলে যাওয়ার ক্ষমতা লজ্জাজনক। বছর গড়িয়ে চলল। আমি কি করে জীবনে উন্নতি করলাম তা আর আপনাকে বলবো না। নীনাহীন জীবনে অর্থোপার্জনই হলো আমার একমাত্র সাধনা। একসময় আমি তো প্রায় আমার অভিষিক্ত পূর্ণ কৃতকার্যতাই লাভ করলাম। হাজার হাজার টাকা খরচ করার সামর্থ্য আমার হয়েছিল। ইচ্ছে করলে বিদেশ ভ্রমণে যেতে পারতাম। আমি বিয়ে করলাম, সন্তানের জনক হলাম। পরে আবার ভাগ্যের চাকা ঘুরে গেল। আমার সমস্ত পরিকল্পনা ব্যর্থ হলো। আমার স্ত্রী মারা গেলেন। ছেলে মেয়েগুলির ভার একা আমার উপর পড়ায় তাদের এক আত্মীয়ের বাড়ি পাঠিয়ে দিলাম। ভগবান জানেন তারা আজও বেঁচে আছে কিনা। আপনি হয়তো অনুমান করতে পারছেন আমি অল্প খাওয়া আর তাস খেলা শুরু করলাম। প্রথমে একটা এজেন্সির ব্যবসা করলাম, কিন্তু সে ব্যবসায় টিকল না। আমার যা কিছু শেষ সঞ্চয় এবং উৎসাহ তা এর পিছনেই ব্যয়িত হলো।
মদ খেয়ে জুয়া খেলে বড়লোক হব আশা করলাম। একবার তো প্রায় জেলে যেতে যেতে বেঁচে গেলাম। আমার বন্ধুরা সব বেঁকে দাঁড়ালো এবং তার ফলেই আমার অধঃপতন শুরু হলো। ক্রমে ক্রমে এখন যে অবস্থায় আমায় দেখছেন সেই অবস্থায় এসে দাঁড়ালাম। বলতে গেলে আমি বুদ্ধিজীবীদের সংসর্গ ত্যাগ করে একেবারে অতলে তলিয়ে গেলাম। খারাপ পোশাক পরিহিত আমার মতো বদ্ধ মাতালকে কে আর ভদ্র সমাজে স্থান দেবে? শেষ জীবনে অনেক কারখানায় শ্রমিকের কাজ করেছি। আমার যখন মদ খেতাম তখন যেতাম চোরা বাজারে কিংবা সুরিখানায়। সেসব লোকের সঙ্গে দেখা হতো, তাদের সকলকে আমি আন্তরিক ঘৃণা করতাম। একদিন হঠাৎ আমার ভাগ্য পরিবর্তন হবে, হঠাৎ আমি আবার ধনী হব, এ স্বপ্ন আমি সর্বদাই দেখতাম। যদিও জানতাম যে কোনো আত্মীয় স্বজনের সম্পত্তি পাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না, তবু আমার যেন কেমন একটা দুর্বার আশা ছিল। আমি আমার সঙ্গীদের ঘৃণা করতাম, কারণ তাদের তেমন কোনো আশা ছিল না। যাক, একদিন ক্ষুধার্ত অবস্থায় শীতে কাঁপতে কাঁপতে কেন জানি না আমি এক বাড়ির উঠোনে প্রবেশ করি এবং তার ফলে একটা ঘটনা ঘটে। হঠাৎ ওই বাড়ির পাচক আমাকে বললে, ও হে, তুমি কি তালা ভালো করতে পারো? আমি বললাম, হ্যাঁ পারি। ওদের একটা লিখবার টেবিলের তালা সারানোর দরকার ছিল। আমাকে একটি সুসমৃদ্ধ ঝকঝকে ছবি দিয়ে সুন্দরভাবে সাজানো পড়বার ঘরে নিয়ে যাওয়া হলো। আমি কিছুক্ষণ কাজ করে তালাটি ঠিক করে দিলাম। গৃহকর্ত্রী আমাকে একটি রুবল দিলেন। রুবলটি হাতে নিয়ে হঠাৎ আমার চোখ পড়ল একটি মরমর মূর্তির ওপর। দেখেই কেন জানি না আমার মূর্ছিত হবার উপক্রম হলো। আমি মূর্তিটার দিকে বড় বড় চোখে তাকিয়ে রইলাম, কিন্তু বিশ্বাস করার ইচ্ছা হলো না। নীনা। আমি আবার বলছি, নীনাকে আমি ভুলেই গেছিলাম এবং বিশেষ করে সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম যে তাকে আমি ভুলে গেছি। হঠাৎ তার মূর্তি চোখের সামনে ভেসে এলো, তার সঙ্গে সঙ্গে আবেগের স্বপ্নের ভাবের একটা বিরাট বিশ্ব, যা এতদিন আমার মধ্যে সুপ্ত ছিল, জেগে উঠল, আবার প্রাণ পেল। আমি মর্মর মূর্তিটার দিকে তাকিয়ে কাঁপতে কাঁপতে গৃহকর্ত্রীকে বললাম, আমার ধৃষ্টতা মাপ করুন, এই মূর্তিটি কার? তিনি বললেন, ও, ওই মর্মর মূর্তিটা, ওটা খুব দামি জিনিস। 500 বছর আগে পঞ্চদশ শতাব্দীতে ওই মূর্তিটা নির্মিত হয়েছিল। তিনি আমাকে ভাস্করের নাম পর্যন্ত বললেন, কিন্তু আমি শুনতে পেলাম না। তিনি আরও বললেন যে তার স্বামী এটি ইটালি থেকে এনেছেন এবং মূর্তিটিকে কেন্দ্র করে নাকি রুশ গভর্নমেন্ট এবং ইটালীয় গভর্নমেন্টের মধ্যে রাজনৈতিক আলোচনা চলে। ভদ্রমহিলা আমাকে বললেন, কিন্তু তুমি কি বলতে চাও ওটা তোমাকে আনন্দ দেয়? কি অতি আধুনিক তোমার রুচিবোধ! দেখছো না, কানগুলো ঠিক জায়গায় বসানো নয়, নাকটাও কেমন যেন বাঁকা। এই কথা বলে তিনি চলে গেলেন। আমার দম বন্ধ হয়ে আসছিল। আমিও দৌড়িয়ে বেরিয়ে গেলাম। এ তো শুধু সাদৃশ্য নয়,
এই যে সত্যিকারের প্রতিমূর্তি, না, তার চেয়েও বেশি এই মর্মরের মধ্যে জীবনের পূর্ণ সৃষ্টি। বলুন তো, কোন দৈব শক্তির বলে পঞ্চদশ শতাব্দীর একজন শিল্পী সেই ছোট কান দুটি, যা আমি এত ভালো করে জানতাম, সেই তির্যক চোখ দুটি, সেই বাঁকা নাক আর সেই উঁচু ঢালু কপাল তৈরি করেছিল? আর আমার সেই সুন্দর কমনীয় মুখ? কোন দৈব শক্তির বলে এক রকমের দুজন মেয়ে থাকতে পারে? একজন সেই পঞ্চদশ শতাব্দীতে, আরেকজন এই বিংশ শতাব্দীতে। ভাস্করের আদর্শ সেই মেয়েটি শুধু যে নীনার মতো দেখতে ছিল তা নয়, সে নিশ্চয়ই চরিত্র এবং আত্মিক শক্তিতে আমার নীনার মতোই ছিল। সেই দিনটি আমার জীবনের গতি বদলে দিয়ে গেল। আমি আমার অতীত জীবনের নীচতা এবং ক্রূরতার কথা, আমার অধঃপতনের কথা সব বুঝতে পারলাম। আমি বুঝতে পারলাম যে নীলা ছিল দৈবপ্রিয়তা দেবী, আমি তাকে অবহেলা করেছি। অতীতকে ফিরিয়ে আনা অসম্ভব। মূল্যবান একটি পাত্র ভেঙে গেলে লোকে যেমন টুকরোগুলো কুড়িয়ে রাখে, আমি তেমনি উৎসাহে নীনার টুকরো টুকরো স্মৃতিগুলো কুড়োতে শুরু করলাম। কিন্তু সে স্মৃতির সংখ্যা কত কম! যত চেষ্টাই করতাম সম্পূর্ণরূপে কিছুই পেতাম না। সবই ভাঙা, ছেঁড়া, জোড়াতালে দেয়া। কিন্তু যখন নতুন কোনো স্মৃতি মনে পড়ত, তখন কি যে আনন্দ হতো! এইসব স্মৃতি ভেবে ভেবে আমি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতাম। লোকে আমাকে দেখে হাসত, কিন্তু আমি সুখে ছিলাম। আমি বৃদ্ধ হয়েছিলাম, আমার পক্ষে নতুন করে জীবন আরম্ভ করা অসম্ভব ছিল। তবে আমি কুচিন্তা বন্ধুদের প্রতি ঈর্ষা এবং স্রষ্টার উদ্দেশ্যে নিন্দাবাদ থেকে আমার হৃদয়কে পবিত্র রেখেছিলাম। নীনার চিন্তাই আমার হৃদয়কে পুনরায় পবিত্র করল। আবার একবার সেই মর্মর মূর্তিটি দেখবার দুর্দমনীয় আকাঙ্ক্ষা হলো আমার। অনেক সন্ধ্যা আমি বাড়িটার কাছে পায়চারি করে কাটিয়েছি। আমি মর্মর মূর্তিটা দেখার চেষ্টা করতাম, কিন্তু জানালা থেকে অনেক দূরে ওই মূর্তিটা ছিল বলে আমার কাছাকাছি যাওয়া হয়নি। ওই বাড়ির সামনে আমি কত রাত কাটিয়েছি। ও বাড়িতে যারা থাকতো আমি সবাইকে চিনতাম। কোন ঘরটা কেমন ভাবে সাজানো তাও আমি জানতাম। বাড়ির একটি চাকরের সঙ্গে আমি বন্ধুত্ব পর্যন্ত করেছিলাম। গ্রীষ্মকালে গৃহস্বামিনী পল্লী ভবনে চলে গেলেন, আর আমি নিজের দুর্দমনীয় ইচ্ছাকে দাবিয়ে রাখতে পারলাম না। আমার মনে হলো যে আমি যদি মর্মর নীনাকে অন্তত একবার দেখতে পাই, তবে বিস্মৃত অতীত আবার বেঁচে উঠবে। নীনার সব কথা আমার মনে পড়ে যাবে। সেটাই আমার পক্ষে হবে পরম সুখ। তারপর আর কি? আমি চেষ্টা করলাম। আপনি জানেন, আমি কৃতকার্য হইনি। তারা আমাকে ঘরে ধরে ফেলে এবং বিচারের সময় সব কথা বেরিয়ে আসে। আমি তালা সারবার ভান করে বাড়ির ঘরগুলো দেখে এসেছিলাম, এবং পরে বহুবার আমাকে বাড়ির আশপাশে ঘুরতে দেখা গেছে। আমি ভিখেরি, আমি জোর করে তালা ভেঙেছিলাম। যাক, আমার গল্প শেষ হলো। আমি বললাম, আমরা আপনার জন্য পুনর্বিবেচনা প্রার্থনা করব, আপনি মুক্তি পাবেন। কিন্তু কেন? বৃদ্ধ আপত্তি জানালো।
আমি শাস্তি পেলে আর কার কি? কেউ তো আমার জন্য জামিন হবে না। জেলেই হোক বা কারখানাই হোক, আমি নিরাশ সম্বন্ধে ভাবব, কাজেই মুক্তি পেয়ে কি হবে? কি উত্তর দেব আমি ভেবে পেলাম না, কিন্তু বৃদ্ধ আমার দিকে হঠাৎ অদ্ভুত ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে বলে চলল, শুধু একটি চিন্তা আমাকে পীড়া দিচ্ছে। বোধহয় নীনা বলে কেউ ছিল না। যখন মদের ঝোঁকে সুন্দর মর্মর মূর্তিটার দিকে তাকিয়েছিলাম, তখনই হয়তো আমার দুর্বল মন এই সুন্দর প্রেমের গল্পটির জন্ম দিয়েছিল। হয়তো সমস্তই মাতালের কল্পনা প্রসূত। গল্পটি শেষ হলো। গল্পটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমার ভালো লেগেছে গল্পটি বলেই আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন এবং কি ধরনের গল্প শুনতে চান সেটাও জানাবেন আশা করি। সবাই ভালো থাকুন। আবার কোনো গল্প পাঠে আপনাদের সামনে আসব।